হচ্ছে যে প্রথম ক্লাসটা করছিলাম, তাই তো? প্রথম ক্লাসে দুই রকম দেখছি। আমরা বলছিলাম যে আমাদের হচ্ছে যে সংঘর্ষ, তারপর যে ঘর্ষণ কপি করে ম্যাথ করতে হবে। আমরা হচ্ছে ঘর্ষণের ম্যাথ একটা দেখছি, আমরা আজকে একটু অন্যরকম ম্যাথ দেখবো। সেকেন্ড ভিডিওতে আমি একটু তাড়াতাড়ি যাবো। দেখো, যে সংঘর্ষের যদি একটা ম্যাথ দেখি, সংঘর্ষের ম্যাথ একটা কোশ্চেন করছে কি, দেখো সংঘর্ষের আগে এই সংঘর্ষে কিভাবে আসবে প্রশ্নগুলো, এভাবে আসবে যে দুইটা গাড়ি সংঘর্ষ, যেমন ছবিতে আগে দেখাইছে, কখনো বলবে যে কি দুইটা গাড়ি দুই পাশ থেকে এসে সংঘর্ষ হয়েছে, এরকম বলবে না। সংঘর্ষের আগে, আর একটা হচ্ছে কি সংঘর্ষের পরে, ঠিক আছে? সংঘর্ষের আগে, সংঘর্ষের পরে। সংঘর্ষের আগে দেখো কি দিয়ে দিছে, তাহলে এখানে কি কি দিছে দেখি আমরা। সংঘর্ষের আগে এটা হচ্ছে বেগ দিছে ইউ, এটা হচ্ছে ইউ দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে m1 দিয়ে দিছে, এটা হচ্ছে u1। আর এই বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে u2, আর এটা হচ্ছে m2। আর এই বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে v1, আর এই বস্তুর ক্ষেত্রে এটা হচ্ছে v2, এটা দিয়ে দিছে। এখন বলছে দেখো, সংঘর্ষের পর বস্তুটা একই বেগে চলে। একই বেগ মানে কি বলছিলাম আমরা, সংঘর্ষের পর একটা বেগ হবে কি v1 হবে না, v2 হবে না। সংঘর্ষের পর একটা বেগ হবে কি শুধু v। আচ্ছা, ভুল হয়েছে একটু করে দেখো, এটা v1 v2 তো না, এটা হচ্ছে m1 m2। এখানে দেখো 950 কেজি 950 কেজি, 700 কেজি 700 কেজি। তাহলে এখানে সংঘর্ষের পরে বেগ হচ্ছে কি, সংঘর্ষের পরে বেগ হচ্ছে ভি। তোমার সংঘর্ষের পরে বেগ কি, বেগ হচ্ছে ভি। কেন বলছে কি একই বেগে চলে, এখানে আর v1 v2 বেগ না, একই বেগ, একটা বেগ নিয়ে চলে। আমি বলছিলাম দুইটা ঘটনা ঘটতে পারে, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ঘটনাটা। বলছে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। কি বলছে? মিলিত বস্তুর বেগ, তার মানে এই ভিটা নির্ণয় করতে বলছে। যে সংঘর্ষের পরে যে একই বেগে চলে ওই ভিটা মিলিত বস্তুর, দুইটা বস্তু একসাথে যে বেগ নিয়ে চলে ওইটা বের করতে বলছে। আরেকটা কি বলছে, ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। তাহলে আমি বলছিলাম কি ভরবেগ ও গতিশক্তি সংরক্ষণ হবে কি, এটার জন্য সূত্র হচ্ছে কি, এই যে এখানে লিখছিলাম আমি, যেমন প্রথমে যে পড়াইছি, এই যে এখানে সংঘর্ষণ হবে কি, দেখো ভরবেগের সংরক্ষণশীলতা কি ছিল, ভরবেগের সংরক্ষণশীলতা ছিল ঘর্ষণের পূর্বে ভরবেগ, এখানে ঘর্ষণ লিখছে আছে, এর আগে ভিডিওতে আমি এটা ভুল লিখছিলাম, এটা হচ্ছে ঘর্ষণ হবে না, এটা সংঘর্ষ হবে। ঠিক আছে, এটা ঘর্ষণ হবে না, সংঘর্ষ। আমি এটা স্লিপ অফ টাং বলতে পারো, এটা হচ্ছে সংঘর্ষ, তাই তো? সংঘর্ষ, সংঘর্ষ, এটা হচ্ছে সংঘর্ষ, সংঘর্ষ, ঠিক আছে? সংঘর্ষে, তাহলে সংঘর্ষের পূর্বে ভরবেগ, আর একটা হচ্ছে কি সংঘর্ষের পরে ভরবেগ। সংঘর্ষের পূর্বে ভরবেগ আর সংঘর্ষের পরে ভরবেগ কি হবে, যদি সমান হয় তখন হচ্ছে কি সংঘর্ষের পূর্বে ভরবেগ আর সংঘর্ষের পরে ভরবেগ সমান হলে ভরবেগ সংরক্ষিত হবে। সেম ভাবে শক্তি সংরক্ষণ কখন হবে, সংঘর্ষের পূর্বে শক্তি আর সংঘর্ষের পরে শক্তি। আর এখানে কোন শক্তি, এটা অবশ্যই হচ্ছে গতিশক্তি। কোন শক্তি, গতিশক্তি। আর গতিশক্তির সূত্র কি পড়ছি আমরা, হাফ অফ mv স্কয়ার পড়েছি না এটা, যেখানে দেখাইছি দেখো, এই যে গতিশক্তির সূত্র, সেই গতিশক্তির সমষ্টি হচ্ছে কি হাফ অফ m1 un স্কয়ার। তো আমার হচ্ছে এটাই বের করতে হবে এখানে। তাহলে সংখ্যাটা ছোট করে ফেলি আমরা, যে মিলিত বস্তুর বেগ। তাহলে আমরা জানি গ নম্বর, আমরা জানি কি বলতে, দেখো মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? মিলিত বস্তুর বেগ, তাহলে আমরা জানি m1 u1 equals m1 u1 plus m2 u2 equals to m1 v plus m2 v। অথবা এটাকে কিভাবে লেখা যায়, যে মিলিত বস্তুর ক্ষেত্রে আমি কি সূত্র দেখাইছিলাম যে v into m1 plus m2, v into m1 plus m2। যেখানে দেখো মিলিত বস্তুর ক্ষেত্রে আমি সূত্র দেখাইছিলাম, এই যে মিলিত বস্তুর ক্ষেত্রে কোথায় কোথায় কোথায়, এই যে মিলিত বস্তুর ক্ষেত্রে দেখাইছিলাম, দেখো v into m1 plus m2, এটা হচ্ছে মিলিত বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? মিলিত বস্তুর ক্ষেত্রে v into m1 plus m2। তাহলে এটা হচ্ছে সূত্র। এটা কেমনে জানছি, এটা হচ্ছে কিসের, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র। ভরবেগের সংরক্ষণশীলতা, ঠিক আছে? ভরবেগের সংরক্ষণশীলতা m1 u1 plus m2 v into m1 plus m2। তাহলে এখানে কি বের করতে বলছে তোমাকে, বলছে ভিটা বের করতে, মিলিত বেগ। আর বলছি না একটা বেগ থাকলে ওইটা হবে মিলিত বেগ। তাহলে m1 কত এখানে, আচ্ছা এখানে লিখে ফেলি, এখানে m1 m2 u1 u2, ঠিক আছে? আচ্ছা m1 কত, m1 হচ্ছে 950, m2 হচ্ছে 700। m1 হচ্ছে 950 আর m2 হচ্ছে 700, দুইটাই কি কেজি,
দুইটাই কি কেজি, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে দুইটাই হচ্ছে কেজিতে আছে। আচ্ছা এখানে আসো, এখানে একটু ঝামেলা করে দিচ্ছে, সেটা কি এখানে কি ঝামেলা করছে, এখানে হচ্ছে ইউ1 নিয়ে ঝামেলা করছে। ইউ1 দিছে 50 কিলোমিটার/আওয়ার, ইউ1 দিছে 50 কিলোমিটার/আওয়ার। তো আমাদের এসআই একক কি, আমাদের এসআই একক হচ্ছে কি মিটার/সেকেন্ড, এসআই একক হচ্ছে এমএস ইনভার্স 1, এসআই একক হচ্ছে এমএস ইনভার্স 1। তাহলে তোমাকে এটা কিলোমিটার/আওয়ারে রাখলে হবে না, এটাকে কোথায় নিয়ে যেতে হবে, এটাকে এমএস ইনভার্স 1 এ নিয়ে যেতে হবে। তো এমএস ইনভার্স 1 এ নিয়ে যাওয়ার জন্য সূত্র কি, আর কিলোমিটার/আওয়ার, পার আওয়ার মানে কি, পার আওয়ার মানে কি বলতো আমাদের, পার আওয়ার মানে হচ্ছে কি ঘন্টাটা নিচে আছে, তাই না, ঘন্টাটা কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে পার আওয়ার মানে। তাহলে আমি দেখি 50কে আমি মিটার/সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 50 লিখলাম ইন্টু, আসো কিলোমিটারকে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1000 মিটার, আর 1 ঘন্টা সমান কত, 60 মিনিট গুণ 60 সেকেন্ড, ঠিক আছে। 1 ঘন্টা সমান 60 ইন্টু 60 সেকেন্ড। তাহলে আমার কত হচ্ছে দেখি আমরা, এটা এটা যদি করো তাহলে কত হয়। আচ্ছা এটা হচ্ছে যে আমাদের, দেখো এখানে শর্টকাট কিভাবে করা যায়, এই দেখো এখানে একটা জিরো, এখানে একটা জিরো, মানে এটা শর্টকাট আর কি, এটা কোনো নিয়ম না, ঠিক আছে। তাহলে উপরে আছে তোমার উপরে আছে যে, নিচে হচ্ছে 36, নিচে রয়েছে 36, উপরে আছে তোমার 500, ঠিক আছে, যা হয় এত এমএস ইনভার্স 1, ক্যালকুলেটর করে দেখবা। আচ্ছা আমি যদি দেখিয়ে দিই ক্যালকুলেটর করে, এত এমএস ইনভার্স 1, সেম ভাবে হচ্ছে কি ইউ2 আমার দেখতে হবে, সেম ভাবে হচ্ছে কি ইউ2টা আমার আচ্ছা আমি এটা একটু ক্যালকুলেটর মেরে দেখি এটা কত হয়। আচ্ছা সেম ভাবে আমরা ইউ2টা করে ফেলি, ইউ2টা কত, ইউ2 হচ্ছে যে তোমার ইউ2 সংঘর্ষের আগে ইউ2 হচ্ছে 65 কিলোমিটার/আওয়ার, 65 কিলোমিটার/আওয়ার। তো এটাকে নাও 65 গুণ 1 কিলোমিটার 1000 মিটার ডিভাইড বাই 60 ইন্টু 60 সেকেন্ড। তো এটা নিলে কত হয়, তো আমার হচ্ছে যে এটাকে নিলে কত হয় সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে একটা অঙ্কে কয়টা ধাপ, ফার্স্ট হচ্ছে আমি ইউটাকে করছি, ইউ কিন্তু অনেকে কি করবে, অনেকে হচ্ছে যে এটাকে যেভাবে আছে সেটা দিয়ে অঙ্ক করে দিবে, এটা দিয়ে কি করলে কিন্তু অঙ্কটা কি হবে না, ঠিক আছে। তো আমার এটা নিলে হয় যে প্রথমেরটা হয় তোমার এটা হচ্ছে 13.89, আর দ্বিতীয় বস্তুটা হয় যে 18.06, 18.06 এমএস ইনভার্স 1, স্যার এটা 13.89 এমএস ইনভার্স 1। এখন কথা হচ্ছে কি, কথা হচ্ছে যে আমরা বলছিলাম প্রথম ক্লাসেই প্রথম পার্টে আমি বলেছিলাম কি, একটা বস্তু যদি এদিক থেকে যায় এটাকে তুমি প্রথম বস্তু ধরলে, আর এটাকে যদি দ্বিতীয় বস্তু ধরো দ্বিতীয় বস্তুর বেগে, ইউ এর ক্ষেত্রে দ্বিতীয় বস্তু কি দিতে হবে, মাইনাস ধরতে হবে, দ্বিতীয় বস্তু কি ধরতে হবে, মাইনাস, এটা মনে রাখতে হবে। এখানে অঙ্কে মাইনাস না দিলে বিশাল বড় গন্ডগোল লেগে যাবে। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এটা কত হবে, -65, আই মিন মাইনাস, এটা এটা মনে রাখতে হবে। প্রথম দুইটা যদি দুই দিক থেকে আসে, আবার মনে রাখবা দুইটা যদি দুই দিক থেকে আসে, যদি এক দিক থেকে দুইটা যায় তাহলে আর মাইনাস হবে না, কিন্তু দুইটা যদি দুই দিক থেকে আসে, দুইটা যদি দুই দিক থেকে আসে তখন কি হবে, প্রথমটাকে তুমি প্লাস ধরলে পরের বেগটাকে মাইনাস ধরতে হবে, আদি বেগটাকে, ক্লিয়ার। এটা ছাড়া অঙ্ক করাই যাবে না, এটা যদি না করো তাহলে দেখবো অঙ্ক বিশাল বড় ভুল হয়ে যাবে। তাহলে এটা আমাদের হচ্ছে কি মনে রাখতে হবে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝছি, তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, আচ্ছা মান বসাই, মান m1 কত, m1 হচ্ছে 950 ইন্টু u1 কত, u1 হচ্ছে তোমার 13.89, ঠিক আছে, প্লাস m2 কত, m2 হচ্ছে 700, আর u2 কত, u2 হচ্ছে মাইনাস 18.06 ইকুয়ালস টু v ইন্টু m1 প্লাস m2, m1 কত 950 আর m2 কত 700, ঠিক আছে। তাহলে সুতরাং v ইকুয়ালস টু কি হবে, এই যে 950 700, এটা এই পাশে, এটা কিন্তু এই পাশে পাঠা দিলে এটা গুণ অবস্থা আছে, ওই পাশে কিন্তু ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 950 প্লাস 700, আর এখানে কত হবে 950 গুণ 13.89, ঠিক আছে, প্লাস 700 গুণ মাইনাস 18.06। তো এটাকে যদি আমরা করি আমাদের ভি এর মান আসবে কত, তোমার ভি এর মান আসবে হচ্ছে 0.3355, তোমরা এটা ক্যালকুলেট করে দেখে নিবা। তাহলে এখানে এখানে আমরা কয়টা জিনিস শিখছি, এখানে কয়েকটা জিনিস শিখে গেছি। কি কি শিখছি, একটা শিখছি যে ইউ2 যদি দুই পাশ থেকে আসে ইউ2 কে সবসময় মাইনাস ধরতে হবে, নাহলে অঙ্ক হবে না। আর একটা জিনিস শিখছি কি কিলোমিটার/আওয়ার কে মিটার/সেকেন্ডে কিভাবে নিয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভি এর মানটা বের করে ফেলছি, আমি মিলিত বেগটা বের করে ফেলছি, ঠিক আছে। আশা করি হচ্ছে সবাই এটা বুঝছো। তো আমি হচ্ছে পরের অঙ্কে যাই।
বলছে অঙ্কটা দেখো কি বলছে এখানে, এত নিউটন 4.90 নিউটন ওজনে একটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে এটি ঘর্ষণযুক্ত মেঝেতে এত এমএস ইনভার্স ত্বরণে চলতে শুরু করে। তাহলে এখানে কি কি আছে? 4.90 ওজন দিয়ে দিয়েছে, কি দিয়েছে? ওজন। ওজন কতটুকু ওজন? ওজন মানে হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। আমরা জানি ওজন মানে হচ্ছে এটা। কতটুকু ওজন? এটি খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে ঘর্ষণের মধ্যে 0.8 ত্বরণে চলতে শুরু করছে করে, ঘর্ষণ বল হচ্ছে এটা। তাহলে কি কি দেওয়া আছে? দেওয়া আছে কি কি আমরা দেখি। দেওয়া আছে হচ্ছে যে কি ওজন ডাব্লিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 3.92 নিউটন, 3.92 নিউটন। তারপরে হচ্ছে যে কি এ দেওয়া, হ্যাঁ এ দেওয়া আছে, এ দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে যে কত? 0.5 এমএস ইনভার্স 2, 0.5 এমএস 2 ঘর্ষণ বল এফ কে, এফ কে দেওয়া আছে হচ্ছে 0.5 নিউটন, 0.5 নিউটন। তাহলে আমার কি বের করতে হবে? বলছে যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে আমরা জানি কি? আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি যে দেখো এই যে কার্যকর বল, কার্যকর কতটুকু বল কার্যকর হবে? কতটুকু বল কার্যকর হবে? প্রয়োগকৃত বল মাইনাস এই প্রয়োগকৃত বল মাইনাস ঘর্ষণ বল। কার্যকর কতটুকু হবে? কতটুকু কার্যকর হবে? আমি যে বলটা ওরে দিছি ওইটার থেকে ঘর্ষণ বলকে বাদ দিলে যা বল থাকে ওইটাই হচ্ছে কি ওইটার উপরে কার্যকর হবে, তাই তো? এটাই তো আমরা জানি, প্রয়োগকৃত বল ডিভাইড বাই কার্যকর বল। তাহলে আবার আমরা এটা জানি যে কোন বলের কারণে গাড়িটি চলা শুরু করে? গাড়ি চলে কোন বলের কারণে? এটা হচ্ছে এর আগের ক্লাসে বলছি, গাড়ি চলে কোন বলের কারণে? গাড়ি লিখি, গাড়ি চলে, গাড়ি চলে কোন বলের কারণে? গাড়ি থামে কোন বলের কারণে? এটা জানো, এটা জানতে হবে যে গাড়ি চলে কোন বলের কারণে। গাড়ি চলে হচ্ছে যে কি কার্যকরী বলের কারণে। কার্যকরী বল, কার্যকরী বল মানে কতটুকু বল কার্যকর হয়েছে, তুমি কতটুকু দিছো এটা কোনো ফ্যাক্ট না, দিন শেষে কতটুকু কার্যকর হয়েছে ওইটা হচ্ছে ফ্যাক্ট। গাড়ি চলে কার্যকরী বলের কারণে, আর থামে হচ্ছে কি ঘর্ষণ বলের কারণে, থামে হচ্ছে ঘর্ষণ বলের কারণে। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে এখানে এটা আশা করি মনে থাকবে, গাড়ি চলে কার্যকরী বলের কারণে, গাড়ি থামে হচ্ছে ঘর্ষণ বলের কারণে। তাহলে এখানে দেখতেছি কার্যকরী বল কোনটা? কার্যকরী এফ প্রাইম। তাহলে এফ প্রাইম কে আমি লিখতে পারি কি এমজি, এফ প্রাইম কে লিখতে এমজি না সরি এম এ, এফ প্রাইম কে লিখতে পারি এম এ, কারণ আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ। আর এখানে কি এ ত্বরণে গাড়িটা চলতেছিল না, এই জন্য হচ্ছে কি এফ প্রাইম কে এম এ লিখছি। কারণ হচ্ছে কি গাড়ি চলে হচ্ছে এম এর কারণে, গাড়ি চলে হচ্ছে কিসের কারণে? গাড়ি চলে হচ্ছে কিসের কারণে? তোমার গাড়ি চলে হচ্ছে কি কার্যকরী বলের কারণে। এই জন্য কার্যকরী বলের জায়গায়, এই কার্যকরী বলের জায়গায় আমি এফ ইকুয়ালস এম এ দিতে পারছি। এ কেন দিতে পারছি? কারণ এ ত্বরণে হচ্ছে গাড়িটা চলতেছে, আমি কিন্তু এখানে এই এফ এর ক্ষেত্রে এ দিতে পারবো না। এই এফ এর ক্ষেত্রে এই এফটা কি এটা ভালো করে বুঝতে হবে, যেন আমি এতবার বলতেছি। এই এফটা হচ্ছে প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল, প্রয়োগকৃত বল। প্রয়োগকৃত বলের উপরে গাড়ি চলে না কেন? প্রয়োগকৃত বল তুমি প্রয়োগ করছো, কিছু ঘর্ষণ বল ছিল, ওই প্রয়োগকৃত বল তুমি মনে করো 10 নিউটন দিছো, কিছু ঘর্ষণ বল 3 নিউটন ছিল, তো তোমার 10 নিউটন বল তুমি পাবা না, তুমি পাবা 7 নিউটন। কেন? 10 থেকে 3 বিয়োগ গেছে গা, ওই যে 7 নিউটন বলে গাড়িটা, বলের জন্য একটা ত্বরণ সৃষ্টি হয়ে গাড়িটা চলতে থাকে। তো এখানে তোমার হচ্ছে প্রয়োগ, যতই প্রয়োগ করো এটা কোনো ফ্যাক্ট না, এটার জন্য কি হবে না, আমি এ এম এ লিখতে পারবো না, ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু এফ মাইনাস এফ কে, এফ কে এটাই তো আসছে। এখন এখানে দেখো আমরা এফ কে জানি, এখানে দেখো এফ কে আমরা জানি, এফ কে দেওয়া আছে 0.5 নিউটন। আমাদেরকে বের করতে বলছে কি প্রযুক্ত বলের মান। প্রযুক্ত বল কোনটা? এফ হচ্ছে প্রযুক্ত বল, এফ এর মান বের করতে বলছে। তাহলে আমাদের বা এই এফটাকে যদি আমি এই পাশে রেখে দিই, তাহলে এম এ এই মাইনাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এফ কে ইকুয়ালস টু এফ, সুন্দর করে যদি লিখি, সুতরাং এফ ইকুয়ালস টু এম এ এম এ প্লাস এফ কে, এটা হয় আমাদের সূত্র। তাহলে আমার এখন কি কি লাগবে? এখান থেকে কি কি লাগবে? আমার এফ কে লাগবে, এফ কে মান আমি জানি, এ লাগবে, এর মান আমি জানি, এম লাগবে, এম এর মান জানি না। তাহলে আমার এখন এম এর মানটা আগে বের করি। আগে হচ্ছে কি করতে হবে? এম এর মানটা বের করে নিতে হবে। তাহলে এম এর মানটা যদি আমি আগে বের করে নিই, সেটা হচ্ছে কিভাবে করতে পারি? আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, ডাব্লিউ ইকুয়ালস টু এমজি। তাহলে আমাদের ডাব্লিউ এর মান দিয়ে দিয়েছে, অথবা এম ইকুয়ালস টু ডাব্লিউ বাই জি। এই যে এম ইকুয়ালস টু জিটা নিচে চলে গেছে, তাহলে ডাব্লিউ কত? ডাব্লিউ হচ্ছে 3.92 আর জি কত? 9.8। তাহলে আমার এম এর মানটা আমি পেয়ে যাব সহজভাবে, এম এর মানটা পেয়ে যাচ্ছে 0.4 কেজি, 0.4 কেজি। এম এর মান হচ্ছে কত? 0.4 কেজি। তাহলে আমি যদি এখানে লিখে মানটা বসাই, এবার এম এর মান হচ্ছে 0.4 ইন্টু এর মান হচ্ছে 0.5 প্লাস 0.5 হচ্ছে এফ কে এর মান, তাহলে আমার আসবে 0.7 নিউটন। তাহলে দেখো এখানে আমি
প্রযুক্ত বল। আমি কতটুকু বল দিছিলাম? 0.7 নিউটন দিছিলাম। ঘর্ষণ বল ছিল 0.5 নিউটন। আর যার কারণে আমি বল আসলে পাবো কত, কার্যকর বল কত পাবো? দেখা যাবে কার্যকর বল আমরা পাবো হচ্ছে কি 0.7 থেকে 0.5 দিলে যা থাকে 0.2 নিউটন পাবো। তাহলে এটা হচ্ছে যে একটা ইয়া। তাহলে আমাদের ঘর্ষণ গেল। আর এখানে দেখো ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণে কি পরিবর্তন হবে, এটা জানতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট যে ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণবিহীন অবস্থায়। তাহলে এখানে আমি আরেকটা জিনিস লিখি, ঘর্ষণ যুক্ত অবস্থায় কোন বল কাজ করে, কোন বল কাজ করে। আর একটা হচ্ছে কি ঘর্ষণ বিহীন অবস্থায় কোন বল কাজ করে, ঘর্ষণ বিহীন অবস্থায় কোন বল কাজ করে। কে কে বলতে পারবা দেখি, কমেন্ট করবা। যে যে বলতে পারবা সে হচ্ছে কমেন্ট করবা। ঘর্ষণ যুক্ত অবস্থায় কোন বল কাজ করে, ঘর্ষণ বিহীন অবস্থায় কে, তোমরা হচ্ছে কমেন্ট করবা। তারপর আমি উত্তরটা বলে দিতেছি। দেখো ঘর্ষণ যুক্ত অবস্থায়, তাহলে আমি একটা গাড়ি যদি এখানে যদি একটা আঁকি রাস্তা, এখানে একটা গাড়ি, এটা এই গাড়ির দিকে যাচ্ছে কোন বলের কারণে, আমি গাড়ির উপরে একটা বল দিছি, আমি একটা বল দিছি, বল দিলাম আমি এফ বল, কত দিছে এফ বল। তাহলে এফ বলে যাইতেছে, কিন্তু এখানে আছে কি ঘর্ষণ আছে, ঘর্ষণ হচ্ছে কি পিছন দিকে কাজ করে, উল্টা দিকে এফ কে। তো আমি এটা দিছি, কিন্তু এই বলে তো যাবে না, এফ কে এটাকে কিছু বল কমাই দিবে, কমাইয়া এটা কত বলে গতিশীল হবে, এফ প্রাইম বলে গতিশীল হবে, মানে হচ্ছে কি কার্যকরী বলে গতিশীল হবে। তাহলে এখন ঘর্ষণ যুক্ত অবস্থায় কোন বল কাজ করে, তাহলে অবশ্যই ঘর্ষণ যুক্ত অবস্থায় যখন ঘর্ষণ আছে, যখন ঘর্ষণ আছে, ঘর্ষণ যখন আছে তখন কি এটা কাজ করবে না এই বলটা কাজ করবে? ঘর্ষণ যখন আছে সে অবশ্যই কি করবে, এই বলটা কাজ করবে না, কারণ আমি এই বলটা আমি দিছিলাম, মানে আমার প্রযুক্ত বল দিছিলাম, কিন্তু এটা প্রযুক্ত বল কার্যকর হয়নি, ঘর্ষণের কারণে কিছু কমাই দিছে, কমিয়ে কোনটা কার্যকর হয়েছে, হয়েছে যে তোমার কার্যকরী বল যেটা হয়েছে এফ প্রাইম, এটা কার্যকর হয়েছে, অর্থাৎ কমটা। তাহলে এটা ঘর্ষণ, তাহলে কি হবে, ঘর্ষণ যুক্ত অবস্থায় কোন বল কার্যকর হয়, কার্যকরী বল, কার্যকরী বল এফ প্রাইম। তাহলে ঘর্ষণ যুক্ত অবস্থায় কোন বল কার্যকরী হয়, কার্যকরী বলটা কার্যকর হয় যেখানে ঘর্ষণ থাকবে। আর যদি ঘর্ষণ না থাকে, যদি ঘর্ষণ না থাকে, ঘর্ষণ না থাকলে কি হবে, এই বলটা থাকবেই না, ঘর্ষণ না থাকলে এফ কে থাকবে, ঘর্ষণ না থাকলে তো এফ কে আমার নাই, এখানে কোনো ঘর্ষণ নাই। তাহলে এটা কি হচ্ছে, আমি সুন্দর করে আগে ছবিটা, এই সুন্দর করে আমি ছবিটা আঁকলাম, এখানে একটা গাড়ি, গাড়ির দিকে যাচ্ছে, এখানে কোনো ঘর্ষণ নাই, তাহলে আমি এটার উপরে কত নিউটন দিলাম, মনে করো এফ বল দিছি। তাহলে এখানে যেহেতু ঘর্ষণ নাই, এখানে ঘর্ষণ নাই, তাহলে কি এখানে যা দিব আমার গাড়িটা অত ওই বলেই চলবে, ওইটার জন্য যে ত্বরণ হবে ওই ত্বরণেই চলবে। এখানে আবার এখানে কোনো কার্যকরী বল আছে, এখানে ঘর্ষণ বল নাই, এখানে কোনো কার্যকরী বল নাই, এখানে তুমি যতটুকু প্রয়োগ করছো বল, ওই বলটাই কার্যকরী বল। তাহলে ঘর্ষণবিহীন অবস্থায় কোন বল কাজ করে, ঘর্ষণবিহীন অবস্থায় কাজ করে হচ্ছে কি প্রযুক্ত বল, ঘর্ষণবিহীন অবস্থায় কাজ করে হচ্ছে প্রযুক্ত বল। এই দুইটা জিনিস বুঝতে হবে, এই দুইটা জিনিস বুঝলে একদম ইজি অঙ্কটা। ঘর্ষণবিহীন অবস্থায় কাজ করে প্রযুক্ত বল, ঘর্ষণযুক্ত অবস্থায় কাজ করে হচ্ছে কার্যকরী বল। তাহলে আমি এখন অঙ্কটা দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। তো অঙ্কটা যদি আমি করি এখন, আচ্ছা অঙ্কটা করি, তাহলে যে ঘর্ষণযুক্ত অবস্থায় ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণে কি পরিবর্তন, তাহলে আমরা তো ঘর্ষণযুক্ত অবস্থায় কতটুকু ত্বরণ, যখন ঘর্ষণ ছিল, প্রশ্নটা দেখো, যখন ঘর্ষণ ছিল, ঘর্ষণ ছিল যখন, তখন ত্বরণ দিয়েছে 0.5 ms/2। তাহলে ঘ ঘর্ষণ যুক্ত অবস্থায়, ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ কত, 0.5 ms/2। তাহলে আমার লাগবে ঘর্ষণ বিহীন অবস্থায়, তাহলে আমার কি বের করতে হবে, ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ। তাহলে ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ কত সেটা বের করতে হবে, ঠিক আছে, ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ। তাহলে আসো, ঘর্ষণ বিহীন অবস্থায় মানে ঘর্ষণ যদি না থাকে তাহলে ত্বরণ কত হবে, তাহলে ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণ কত হবে, ঘর্ষণ না থাকলে, ঘর্ষণ না থাকলে, ঘর্ষণ, আচ্ছা ঘর্ষণ যদি না থাকে তখন তুমি যে বল দিবা, মানে একটা গাড়ির উপরে, এটার উপরে যখন ঘর্ষণ নাই তখন তুমি যে বল প্রয়োগ করবা ওইটাই হবে তার কার্যকরী বল, মানে যে বল দেবে ওই বলে সেটা চলবে, কমার কোনো সুযোগ নেই, কারণ এখানে কি কোনো ঘর্ষণ নাই। তাহলে তুমি, আমি এখান থেকে কি লাগবে আমার, ঘর্ষণ বিহীন অবস্থায় ত্বরণটা লাগবে এ প্রাইমটা, মানে এর মান লাগবে, ঠিক আছে। তাহলে ঘর্ষণ বিহীন অবস্থায় বল কি ধরলাম, কি ঘর্ষণ না থাকলে বল, ঘর্ষণ বিহীন অবস্থায়, ঘর্ষণ বিহীন অবস্থায় বল, তাহলে ঘর্ষণ বল থাকে না, ঘর্ষণ থাকে না কোন বলের কারণে, ঘর্ষণ থাকে না হচ্ছে কি কার্যকরী বল না প্রযুক্ত বল, কোন বলের কারণে,
প্রযুক্ত বলের কারণে। ঘর্ষণ থাকে না কোন বলের কারণে? ঘর্ষণ থাকে না হচ্ছে প্রযুক্ত বল। তুমি যে বলটা দিছো মানে, আর এখানে কার্যকরী বল আর প্রযুক্ত বল কি সেম জিনিস, তাই না? ঘর্ষণ থাকে না হচ্ছে কোন বলের কারণে? প্রযুক্ত বলের কারণে। তাহলে এখানে কার্যকরী বল এবং প্রযুক্ত বল কি সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা, তাহলে ঘর্ষণবিহীন অবস্থায় বল হচ্ছে কি আমার যতটুকু বল দিছিলে সেটা। তো আমরা জানি F ইকুয়ালস টু কি এম এ, F ইকুয়ালস টু এম এ, সুতরাং A ইকুয়ালস টু কি হবে F বাই এম, F বাই এম। এটাকে A প্রাইম ধরি, কেন অলরেডি A একটা আছে না, এই যে A একটা আছে, এই জন্য এটাকে আমি A প্রাইম ধরলাম। A ইকুয়ালস টু F বাই এম। তাহলে F কত? F কত? ঘর্ষণবিহীন অবস্থায় প্রযুক্ত বল। ঘর্ষণবিহীন অবস্থায় কোন বল প্রযুক্ত হয়? কার্যকর বল নাকি প্রয়োগকৃত বল? প্রযুক্ত বল। তা আমরা হচ্ছে গ নাম্বারে কি বের করে রাখছি? প্রযুক্ত বল বের করে রাখছি অলরেডি। তাহলে আমরা গ নাম্বার থেকে প্রযুক্ত বল কত পাইছিলাম? 0.7 নিউটন। তাহলে 0.7 নিউটন। আর এম কত কেজি? এম হচ্ছে ভাই কত কেজি? এম এর মান পাইছিলাম গ নাম্বারে, এম এর মান পাইছিলাম 0.4 কেজি। 0.4 কেজি। তাহলে 0.7 কে 0.4 থেকে 1.75, 1.75 ms ইনভার্স 1, ms ইনভার্স 2, এটাই হচ্ছে। এটা কত সহজ, ঘ নম্বর অঙ্কটা কত সহজ আসছে দেখো। যে আমার প্রথমে বুঝে নিতে হবে ঘর্ষণ থাকলে কোন বলের উপর আমি এম এ লিখবো, ঘর্ষণ না থাকলে কোন বলের উপর লিখবো। ঘর্ষণ থাকলে আমার সেটা হবে যে কি কার্যকর বলের উপরে। কার্যকর বলের জন্য এটা এ ত্বরণ সৃষ্টি হয়। ঘর্ষণ না থাকলে কোন বলের জন্য এ ত্বরণ সৃষ্টি হয়? প্রয়োগকৃত বলের জন্য এ ত্বরণ সৃষ্টি হয়। মানে যতটুকু তুমি বলটা প্রয়োগ করছো ওইটার জন্য এ ত্বরণ সৃষ্টি হবে। ওই বলটাকে হচ্ছে এম এ লিখলাম, এ প্রাইমের মান বের করলাম, আর এফ কি কতটুকু বল প্রযুক্ত হয়েছে আমরা ক থেকে বের করে রাখছি প্রযুক্ত কতটুকু হয়েছে। তাহলে এই যে সহজভাবে অঙ্কটা করে ফেলা যায় যদি তুমি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার থাকলে হচ্ছে কি সহজভাবে অঙ্ক করা যায়। আচ্ছা, এখানে আসো, এখানে কি বলছে, এখানে এটা একটু দেখাই দিই। এখানে কি বলছে 20 কেজি এবং 30 কেজি ভর বিশিষ্ট দুইটা বস্তু। তাহলে এটা একটা বস্তু 20 কেজি, এটা একটা বস্তু 30 কেজি, তাই তো? 20 কেজি আর 30 কেজি ভর বিশিষ্ট দুইটা বস্তু এ ও বি পরস্পর হতে 10 মিটার দূরত্বে। তাদের দূরত্ব হচ্ছে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। তাহলে u10 u20 দুইটা কি অবস্থা? পরস্পর হতে 10 মিটার দূরত্বে স্থির অবস্থায় আছে। এই বস্তুর বল প্রয়োগ করে তা বি বস্তুর দিকে 10 ms ইনভার্স 1 বেগে গতিশীল হয়। তাহলে তুমি এই বস্তুর উপরে, এটার উপরে বল দিছো, বল দেওয়ার কারণে এটা কত বেগে 10 ms ইনভার্স 1, তার মানে এখন আর u10 নাই, u1 কত হয়ে গেছে? 10 ms ইনভার্স 1 হয়ে গেছে। মানে এত বেগে এটা সামনের দিকে গতিশীল হয়। সামনে দিকে গতিশীল হয়, বেগ গতিশীল হয় মিলিত অবস্থায় বস্তু, তাদের মধ্যে অবশ্যই সংঘর্ষ হয়েছে। তাদের মধ্যে সংঘর্ষ হওয়ার কারণে দুইটা বস্তু একসাথে মিলিত অবস্থায় একটা বেগ নিয়ে যায়, সেটা হচ্ছে ভি বেগ। কত? 4 ms ইনভার্স 1 বেগে চলমান হয়। তো দেখো একই অঙ্ক, আগের অঙ্কটাই দিছে। প্রথমে গ নাম্বার প্রশ্ন করছে। আচ্ছা, ঘ নাম্বারটা দেখি আমরা আগে। ঘ নাম্বারটা ভরবেগের সংরক্ষণ সেদিন সমর্থন করে কিনা। তাহলে আমরা করছি না ভরবেগের সংরক্ষণ কি? সংঘর্ষে আগে ভরবেগ বের করবে, সংঘর্ষের পরে ভরবেগ বের করবে। u1 হচ্ছে কি 10 ms ইনভার্স 1, u2 হচ্ছে 0। যেহেতু এটা 0 আর এটা মাইনাস দিতে হবে না। আর হচ্ছে কি, আর লাস্ট ভি হচ্ছে 4 দেওয়াই আছে। তাহলে এটা ইজি পারবা। এটা নিয়ে এটা একটা অঙ্ক করাইছি, এটা আর করাইতে হবে না আশা করি। আর একটা হচ্ছে যে যেটা বলছে গ নাম্বারটা, গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা বলছে যে উদ্দীপকের বস্তু দুটির মধ্যে মহাকর্ষ বল। সহজ, একদম সহজ। মহাকর্ষ বল, মহাকর্ষ বল F ইকুয়ালস টু জানি কি আমরা? F ইকুয়ালস G m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। তাহলে G এর মান কত? 6.673 ইন্টু 10 টু দি 10 ইনভার্স 11 ইন্টু m1 এর মান একটা হচ্ছে 20 কেজি, m2 আর একটা হচ্ছে 30 কেজি। তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 10 মিটার, তাহলে 10 স্কয়ার। তাহলে যা আসে তা। এই সহজ অঙ্ক, সহজ, একদম সহজ একটা অঙ্ক দিছে, একদমই সহজ একটা অঙ্ক দিছে। তাহলে এখানে মান আসে যে যদি আমি বসে তাহলে এরকম আসে মনে হয় 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 নিউটন। সহজ। আর ঘ নম্বরটা তো একই অঙ্ক পারবা।